আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের স্থির বিদ্যুৎ অধ্যায়ের পঞ্চম লেকচার। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি টপিক নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র নিয়ে। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা নিয়ে। এরপর সর্বশেষে আমরা কথা বলবো তড়িৎ বলরেখা নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো কেমন হয় সেই বিষয়টাই আজকে আমরা দেখব। তো তোমরা যারা এখন আগের ক্লাসগুলো করনি, অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো সিরিয়ালি করবে। মাঝখান থেকে যদি একটা ক্লাস ব্রেক করে ফেলো, একটা ক্লাস না দেখো, তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে। এই জন্য ক্লাসগুলো সিরিয়ালি দেখবে তুমি। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকের প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বলতে আসলে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষেত্র, তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝাই? দেখো, একটা চার্জিত বস্তু অর্থাৎ একটা চার্জ বা একটা আধান তার চারপাশে যে এলাকাটা জুড়ে তার প্রভাবটাকে বজায় রাখতে পারে, তার প্রভাবটা থাকে। একটা চার্জিত বস্তুর চারপাশে যে এলাকাটা জুড়ে তার প্রভাব থাকে। এখন চার্জের প্রভাব মানে কি? চার্জের প্রভাব মানে হচ্ছে অন্য কোনো চার্জিত বস্তু যদি ওই এলাকায় প্রবেশ করে, তবে তাকে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। আকর্ষণ করে কাছে টেনে নিবে অথবা বিকর্ষণ করে কি করবে? দূরে ঠেলে দিবে। এটাই হচ্ছে চার্জের প্রভাব। এখন আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু ডিপেন্ড করে কার উপরে? ওই চার্জ দ্বয়ের প্রকৃতির উপরে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি লিখতে পারি? একটি চার্জিত বস্তু, বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে বা যে এলাকা জুড়ে তার প্রভাব বজায় থাকে। তো প্রভাব বজায় থাকা মানে কি? আমরা একটু আগেই কিন্তু বললাম যে প্রভাব বজায় থাকে, অর্থাৎ অন্য কোনো চার্জকে নিয়ে আসলে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এখন আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তাদের প্রকৃতির উপরে। আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তাকেই ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। ওই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র বলে। ঠিক আছে, আমরা কি সবাই ক্লিয়ার? তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝলাম? একটা চার্জিত বস্তু বা একটা চার্জ তার চারপাশে একটা এলাকা জুড়ে তার প্রভাবটাকে বজায় রাখে। তার চারপাশে একটা এলাকা থাকে, এটা তার এলাকা। এই এলাকার মধ্যে যখন অন্য কোনো চার্জ আসে, অন্য কোনো চার্জিত বস্তু আসে, তখন তাকে কি করে? তখন হয় আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, মানে তার উপরে প্রভাব খাটায়। এখন আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে, এটা সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তাদের প্রকৃতির উপরে। যদি সমধর্মী হয়ে যায় দুইটাই, তাহলে বিকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ করবে। আচ্ছা, এবার মনে করো এইখানে আমাদের একটা চার্জিত বস্তু আছে। এই যে এই বস্তুটা, এটা হচ্ছে আমাদের একটা চার্জিত বস্তু। তাহলে এই চার্জিত বস্তুটা একটা চার্জ আছে, আমরা বললাম যে এটা হচ্ছে কিউ নট চার্জ। একটা চার্জিত বস্তু, চার্জের পরিমাণ হচ্ছে কিউ নট। এখন এই বস্তুটা তার চারপাশে, এই যে তার চারপাশে একটা এলাকা জুড়ে তার প্রভাব আছে। এই বস্তুটা তার চারপাশে একটা এলাকা জুড়ে তার প্রভাব আছে। কি প্রভাব? তুমি যদি অন্য একটা চার্জকে, ধরো এইখানে একটা চার্জ আছে, এই যে 10 কুলম্ব মানের, ধরলাম যে 10 কুলম্ব মানের একটা চার্জকে, প্লাস 10 কুলম্ব মানের একটা চার্জকে এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসো, তখন তার উপর সে একটা প্রভাব খাটাবে। কি প্রভাব? হয় তাকে আকর্ষণ করবে। তুমি যদি এখানে নিয়ে এসে বসায় দাও এই ক্ষেত্রের মধ্যে, হয় তাকে আকর্ষণ করবে অথবা তাকে কি করবে? বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। হয় তাকে আকর্ষণ করে কাছে টেনে নিবে অথবা বিকর্ষণ করে কি করবে? দূরে ঠেলে দিবে। এখন আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে, এটা এর উপর ডিপেন্ড করতেছে। এটা যদি প্লাস হয়, দেখো এ যদি প্লাস হয় তাহলে তুমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসছো, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। আর এই কিউ নট চার্জটা যদি কি হয়? নেগেটিভ হয়, তাহলে তাকে আকর্ষণ করে কাছে টেনে নিবে। ঠিক আছে, তাহলে এই যে এলাকাটা, এই চার্জের যে এলাকাটা, ঠিক আছে, এই যে চারপাশে যে এলাকাটা, এই এলাকাটার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখো এই চার্জটা যখন বাইরে ছিল, এই যে প্লাস 10 কুলম্ব চার্জটা যখন বাইরে ছিল, তখন কিন্তু ওই 10 কুলম্ব চার্জের উপরে এর কোনো প্রভাব নাই।
এর কোনো প্রভাব নাই। যখন এর এলাকার মধ্যে আসতেছে তখন কিন্তু সে তার প্রভাব দেখাচ্ছে, যখন তার এলাকার মধ্যে আসতেছে। এলাকার বাইরে যখন আসে তখন কিন্তু প্রভাব নাই। তাহলে আমরা দেখো এমনি বোঝার জন্য এটা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একটা চার্জের এলাকা। তড়িৎ ক্ষেত্র মানে কি? যে চার্জের এলাকা। তাহলে এই যে এই চার্জটার এলাকা, এই এলাকার মধ্যে অন্য কোনো চার্জ যখন প্রবেশ করবে হয় তাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। আর এই এলাকাটাকেই আমরা কি বলতেছি? এই চার্জটার তড়িৎ ক্ষেত্র বলতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন থিওরিটিক্যালি আমরা বলতে পারি, বা এই যে তড়িৎ ক্ষেত্র, থিওরিটিক্যালি দেখো এই তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। থিওরিটিক্যালি কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, মানে কোনো একটা চার্জ অসীম পর্যন্ত তার প্রভাব দেখাইতে পারে, কিন্তু এটা দূরত্ব বাড়ার সাথে সাথে কিন্তু তার প্রভাবের মানটা অনেক কমে যায়। মানে সে যে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে এই বলের মানটা কিন্তু অনেক কমে যায়, কিন্তু থিওরিটিক্যালি এটা অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্র থিওরিটিক্যালি কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত হবে। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। যে একটা চার্জিত বস্তুর এলাকা, যে এলাকার মধ্যে সে কি করতে পারে? প্রভাব দেখাইতে পারে। এবার চলো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, অথবা এটাকে আমরা বলতে পারি তড়িৎ তীব্রতা, বা এটাকে আমরা বলতে পারি তড়িৎ সবলতা। ঠিক আছে? আমরা 3 নামে এটাকে ডাকতে পারি। তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ সবলতা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা দেখো, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বা তড়িৎ সবলতা বলতে আমরা যেটা বুঝি যে এই যে তড়িৎ ক্ষেত্র একটু আগে আমরা দেখে আসলাম। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এরকম অসংখ্য বিন্দু আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক চার্জটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, পরক চার্জ। এই চার্জটা নিয়ে এসে আমরা পরীক্ষা নিরীক্ষা করি। ঠিক আছে? টেস্ট চার্জ আমাদের। তাহলে একক ধনাত্মক চার্জ মানে +1 কুলম্ব মানের একটা চার্জ। ঠিক আছে? তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমরা কি করছি? একক ধনাত্মক একটা চার্জকে নিয়ে আসে ওই বিন্দুতে রাখছি। তাহলে নিয়ে আসলে কি হবে? দেখো, একক ধনাত্মক চার্জকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে তখন তুমি নিয়ে আসবা, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন সে প্রবেশ করতেছে অবশ্যই সে একটা কি করবে? বল অনুভব করবে, তার উপরে প্রভাব দেখাবে ওই ক্ষেত্র সৃষ্টিকারী। ওখানে তো একটা চার্জ আছে, যার এলাকার মধ্যে তুমি নিয়ে আসলা একক ধনাত্মক চার্জকে, সে তো একটা প্রভাব দেখাবে। তার মানে এই একক ধনাত্মক চার্জটাকে হয় আকর্ষণ করবে অথবা কি করবে? বিকর্ষণ করবে। মানে এই একক ধনাত্মক চার্জটা একটা বল অনুভব করবে। একটা বল অনুভব করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে এই একক ধনাত্মক চার্জটা একটা বল অনুভব করবে। সেটি যে বল অনুভব করবে সেটা হতে পারে আকর্ষণ বল, হতে পারে বিকর্ষণ বল। তাহলে যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ঠিক আছে? যেই বিন্দুতে নিয়ে আসছো, যেই বিন্দুতেও একক ধনাত্মক চার্জকে নিয়ে আসছো, তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে নিয়ে আসছো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে তো এরকম অসংখ্য বিন্দু, যে বিন্দুতে নিয়ে আসছো সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। ঠিক আছে? সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। দেখো, এটা আমরা আর একটু ছবি আঁকায় বোঝার চেষ্টা করি। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র। কার? তাহলে অবশ্যই এটা একজনের এলাকা। ঠিক আছে? একটা চার্জের এলাকা। তাহলে সেই চার্জটা আমাদের কি? সেই চার্জটা ধরো আমাদের Q0। এই যে এখানে আমাদের Q0 চার্জটা আছে, এই যে Q0। তাহলে Q0 এর পরিচয় কি? এই এলাকাটা তার। একে আমরা কি বলতে পারি? একে আমরা বলতে পারি হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এই চার্জটার ক্ষেত্র এটা, এই চার্জটার তড়িৎ ক্ষেত্র। তাহলে এটাকে আমরা বললাম ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এই এলাকাটা Q0 এর। এই এলাকাটা কার? Q0 এর। এবার
এই যে বাহিরের ক্ষেত্রের বাহিরে ধরো এই যে এইখানে +1 কুলম্ব মানের একটা চার্জ আছে, একক ধনাত্মক চার্জ, +1 কুলম্ব মানের একটা চার্জ। এই +1 কুলম্ব মানের চার্জটা আমাদের টেস্ট চার্জ, এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু টেস্ট করি, ঠিক আছে, চার্জের ক্ষেত্রে। তাহলে এই যে একক ধনাত্মক এই চার্জটা ক্ষেত্রের বাহিরে আছে। এখন আমি কি করব, দেখো এই ক্ষেত্রের ভিতরে তো এরকম অসংখ্য বিন্দু, ক্ষেত্রের ভিতরে কি আছে, এরকম অসংখ্য বিন্দু আছে। এখন যে কোনো একটা বিন্দুতে আমি কি করব, ওই যে একক ধনাত্মক চার্জটাকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো। ধরো আমরা এই বিন্দুটাতে নিয়ে আসবো, তাহলে এই একক ধনাত্মক চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে নিয়ে আসলাম, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসাই দিলাম। এই যে একক ধনাত্মক চার্জটাকে আমি এই জায়গায় বসাই দিলাম, +1 কুলম্ব এই চার্জটাকে এই বিন্দুতে বসাইলাম। এখন +1 কুলম্ব চার্জটাকে এই বিন্দুতে বসাইলে বলো তো কি হবে, এতক্ষণ এলাকার বাইরে ছিল, এখন কি এলাকার ভিতরে আসছে। এখন এলাকার ভিতরে যখন আসছে, ক্ষেত্রের ভিতরে যখন আসছে, অবশ্যই সে একটা বল অনুভব করবে, অবশ্যই সে একটা বল অনুভব করবে। তো সে যে বলটা অনুভব করতেছে, যতটুকু বল অনুভব করতেছে, এই বলটুকুকেই আমরা বলতেছি হচ্ছে এই বিন্দুর, মানে যেই বিন্দুতে নিয়ে আসছো ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। ক্লিয়ার সব? এবার দেখো এই একক ধনাত্মক চার্জটাকে আমি যদি এই বিন্দুতে না নিয়ে এসে এই যে এইখানকার একটা বিন্দুতে নিয়ে আসতাম, এই একক ধনাত্মক চার্জটাকে আমি এই বিন্দুতে নিয়ে আসছি, তাহলে এটাও কিন্তু ক্ষেত্রের অভ্যন্তরের একটা বিন্দু। এখন একক ধনাত্মক চার্জটাকে যদি আমি এই বিন্দুতে নিয়ে আসতাম, তাহলে বলো তো সে কি বেশি বল অনুভব করতো নাকি কম বল অনুভব করতো? অবশ্যই বেশি বল অনুভব করতো। কেন বেশি বল অনুভব করতো? দেখো আমি এই চার্জটার যত কাছাকাছি নিয়ে আসবো, দূরত্ব, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এই যে এখানে তো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বসে আছে, তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের যত কাছাকাছি ওকে নিয়ে আসবো, সে তত বেশি ওকে প্রভাব দেখাবে, এই চার্জটা তত বেশি বল অনুভব করবে। তাহলে দূরত্ব যত কম হবে, বল তো তত বেশিই হবে, কুলম্বের সূত্রে আমরা শিখে আসছি, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে যদি আমি একক ধনাত্মক চার্জটাকে নিয়ে আসি, সেটা কিন্তু আরো বেশি বল অনুভব করবে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এই একক ধনাত্মক চার্জটা কোথায় বেশি বল অনুভব করবে? অবশ্যই কাছাকাছি এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে আরো বেশি বল অনুভব করবে। তার মানে কি এই বিন্দুর তড়িৎ প্রাবল্য বেশি, একক ধনাত্মক চার্জকে এই বিন্দুতে নিয়ে আসলে সে আরো বেশি বল অনুভব করতেছে, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বেশি। আমি যদি আরো কাছাকাছি নিয়ে আসি, ধরো এই বিন্দুতে নিয়ে আসছো, তাহলে সে আরো বেশি বল অনুভব করবে, সে আরো বেশি বল অনুভব করবে। আমি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের আরো কাছাকাছি নিয়ে আসছি, তাহলে আরো বেশি বল অনুভব করবে। তার মানে এই বিন্দুতে যখন আমি এই একক ধনাত্মক চার্জটাকে নিয়ে এসে স্থাপন করব, সে আরো বেশি বল অনুভব করবে, অর্থাৎ এই বিন্দুর তড়িৎ প্রাবল্য আরো বেশি। এই জন্য বলা হইতেছে, দেখো এই একক ধনাত্মক চার্জকে তুমি যে বিন্দুতে স্থাপন করবা, যে বিন্দুতে স্থাপন করবা, প্রাবল্যটা কিন্তু সেই বিন্দুর, প্রাবল্যটা কি হবে? প্রাবল্যটা হবে সেই বিন্দুর। তাহলে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে স্থাপন করলে সেটা যে বল অনুভব করতেছে, অবশ্যই তো একটা বল অনুভব করবে। কেন? কারণ এলাকার মধ্যে নিয়ে আসছো, এখানে এই এলাকাটা তো একটা চার্জের, তো ওর এলাকার মধ্যে আসলে অবশ্যই সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আর একক ধনাত্মক চার্জ যে বলটা অনুভব করবে, ওই যে বলে আকর্ষণ বিকর্ষণ করবে, সেই বলটাকেই আমরা বলতেছি ওই বিন্দুর, যে বিন্দুতে নিয়ে আসছো সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য। আচ্ছা, এবার খেয়াল করো, এবার মনে করো আমরা এখানে আরেকটা, দেখো এইটা হচ্ছে আমাদের কিউ নট চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এবার আমাদের বাহিরে এইখানে ধরো একটা চার্জ আছে, এটা +Q মানের একটা চার্জ, কিউ মানের একটা চার্জ আছে। এবার কি করব, আমি এই চার্জটাকে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো। মনে করো এই বিন্দুটাতে নিয়ে আসছি, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে নিয়ে আসছি, তাহলে অবশ্যই এই +Q মানের চার্জটা একটা বল অনুভব করবে, যেহেতু আমি অন্য একটা চার্জের ক্ষেত্রের মধ্যে ওকে প্রবেশ করাইছি, তাহলে একটা বল অনুভব করবে। কত বল আমি তো জানি না, আমি ধরে নিলাম যে এইখানে এই যে +Q মানের চার্জটাকে আমি যদি এইখানে বসাই দেই, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুতে নিয়ে আসি, তাহলে এটা একটা বল অনুভব করবে। কত বল? সেই বলটাকে আমরা বললাম হচ্ছে F বল, এটা একটা F বল অনুভব করবে, ঠিক আছে, এটা F বল অনুভব করবে। কেন? এই যে এই চার্জটা হয় তাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে, তাহলে সে একটা বল অনুভব করবে। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এই যে মনে করি এই যে কিউ মানের চার্জ, কিউ মানের যে চার্জ বা +Q মানের যে চার্জ, কিউ মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে, এই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করলে সেটি F বল অনুভব করে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে কিউ মানের একটা চার্জকে তুমি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে স্থাপন করলা, সেটা F বল অনুভব করলো। সেটা কি বল অনুভব করলো? F বল। তাহলে আমি যদি কিউ মানের চার্জ না নিয়ে আসে
একক ধনাত্মক চার্জ নিয়ে আসতাম, তাহলে ঐকিক নিয়ম। দেখো কিউ মানের চার্জকে নিয়ে আসছো, এফ বল অনুভব করছে, তাহলে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে কত বল অনুভব করতো? তাহলে এই যে কিউ মানের চার্জকে তুমি নিয়ে আসছো, সেটা এফ বল অনুভব করছে, তাহলে একক ধনাত্মক চার্জকে যদি নিয়ে আসতা, তাহলে এফ ডিভাইডেড বাই কিউ, এতটুকু বল অনুভব করতো। কিউ মানের চার্জকে নিয়ে আসছো, এফ বল অনুভব করছে, তাহলে একক ধনাত্মক চার্জ নিয়ে আসলে যে এফ ভাগ কিউ, এই বলটা অনুভব করতো। তাহলে আমরা বলতে পারি ওই বিন্দুর আসলে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, তাহলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য এই যে ই দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে এফ ডিভাইডেড বাই কিউ। এই যে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে সেটা যে বল অনুভব করে সেটাই কিন্তু কি তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান সমান আমরা কি বলতে পারি? এফ ডিভাইডেড বাই কিউ, এফ ডিভাইডেড বাই কিউ। দেখো এখান থেকে আমরা খুব সহজেই তড়িৎ প্রাবল্যের ইউনিটটা বলতে পারি। তাহলে এই যে তড়িৎ প্রাবল্যের একক, তড়িৎ প্রাবল্যের একক, তাহলে একক কি হবে বলো? দেখো এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি উপরে কি এফ, এফ কি বল, তাহলে বলের একক কি আমাদের? বলের একক হচ্ছে নিউটন। নিচে কি? নিচে হচ্ছে চার্জ, চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব, এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। ক্লিয়ার সবাই? আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা এবার খেয়াল করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য 5 নিউটন পার কুলম্ব বলতে আসলে কি বুঝি আমরা? বলতে কি বোঝায়? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 5 নিউটন পার কুলম্ব বলতে আসলে কি বোঝায়? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তো না, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুর প্রাবল্য 5 নিউটন পার কুলম্ব বলতে আসলে আমরা কি বুঝি? তাহলে খেয়াল করো, মনে করো এই হচ্ছে আমাদের সেই তড়িৎ ক্ষেত্র, যেই তড়িৎ ক্ষেত্রের কথা আমাদেরকে বলতেছে। আচ্ছা এই হচ্ছে আমাদের সেই তড়িৎ ক্ষেত্র। এখন অবশ্যই এই তড়িৎ ক্ষেত্রটা এই কিউ নট চার্জের, মানে একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আছে এই এলাকাটা যার, সেটা হচ্ছে কিউ নট চার্জ। এখন তোমাকে বলতেছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু, তাহলে এই তড়িৎ ক্ষেত্রে ধরো এই যে এই বিন্দুটার প্রাবল্য তোমাকে বলতেছে, এই বিন্দুটার ই তোমাকে বলে দিছে যে 5 নিউটন পার কুলম্ব। এর অর্থটা আসলে কি? এর অর্থ হচ্ছে দেখো, আমি যদি বাইরে থেকে এখানে +1 কুলম্ব অর্থাৎ একক ধনাত্মক একটা চার্জ নিয়ে আসি, তাহলে সেটা কত বল অনুভব করবে? 5 নিউটন বল অনুভব করবে। সেটা কত বল অনুভব করবে? 5 নিউটন বল অনুভব করবে। অর্থাৎ এই বিন্দুতে আমি +1 কুলম্ব মানের একটা চার্জ স্থাপন করলে সেটা 5 নিউটন বল অনুভব করবে। এই জন্য ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য হচ্ছে 5 নিউটন পার কুলম্ব। তোমাকে যদি বলা হয় এই যে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য 150 নিউটন পার কুলম্ব, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তুমি যদি +1 কুলম্ব মানের অর্থাৎ একক ধনাত্মক একটা চার্জ নিয়ে আসো, তাহলে সেটা 150 নিউটন বল অনুভব করবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? 2 মার্কের প্রশ্ন থাকলে তোমরা প্রথমে আগে প্রাবল্য বলতে আসলে কি বুঝায় এটা লিখে দিবা প্রথমেই, যে প্রাবল্য বলতে আসলে কি বোঝায়। তাহলে প্রথমে তুমি ডেফিনেশনটা দিবা যে এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে সেটা যে বল অনুভব করে সেটা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। এরপর তুমি লিখবা যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য 5 নিউটন বলতে বুঝায় যে এই কথাটা লিখবা, বুঝায় যে ওই বিন্দুতে একক ধনাত্মক একটি চার্জকে, একক ধনাত্মক চার্জকে নিয়ে আসলে, এই চার্জকে নিয়ে আসলে সেটি 5 নিউটন বল অনুভব করে, 5 নিউটন বল অনুভব করে। ঠিক আছে, সেটি 5 নিউটন বল অনুভব করে। তাহলে তোমাকে যদি বলা হয় কোনো একটা বিন্দুর তড়িৎ প্রাবল্য 500 নিউটন পার কুলম্ব, তুমি কি বলবা? তার মানে ওই বিন্দুতে +1 কুলম্ব মানের বা একক ধনাত্মক একটা চার্জ নিয়ে আসলে সে 500 নিউটন বল অনুভব করে। এই জন্যই ওই বিন্দুর প্রাবল্য বা তড়িৎ তীব্রতা 500 নিউটন পার কুলম্ব। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা এবার দেখো, আমরা যে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন দেখলাম যে ই সমান সমান কি এফ ডিভাইডেড বাই কিউ। এই যে আমাদের তড়িৎ প্রাবল্য, এটা কিন্তু ভেক্টর রাশি। এটা কি রাশি?
তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। এই যে তড়িৎ প্রাবল্য কিন্তু আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে, এটা মাথায় রাখবা, তড়িৎ প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। তো এটা কিন্তু আমরা দেখো সংজ্ঞা থেকেই বুঝতে পারি, একক ধনাত্মক চার্জের উপরে যে বলটা সেটাই প্রাবল্য, একক ধনাত্মক চার্জ যে বলটা অনুভব করে সেটাই প্রাবল্য। তার মানে প্রাবল্য একক ধনাত্মক চার্জের উপরে বল, একক ধনাত্মক চার্জের উপরে বল। তাহলে একক ধনাত্মক চার্জের উপরে বল যেহেতু, প্রাবল্য তো ভেক্টর রাশি হবে। বল কি রাশি, ভেক্টর রাশি, বল কি রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর দিকটা কোন দিকে হবে, তাহলে এর দিকটা হবে এই যে একক ধনাত্মক চার্জের উপরে বলের দিকটা যেদিকে, বল যেদিকে প্রাবল্যের দিকে সেই দিকে। তাহলে আমরা বলতে পারি যে সহজ করে আমরা যদি বলি বল যেদিকে প্রাবল্যের দিকও সেই দিকেই হবে, প্রাবল্যের দিক সেই দিকে, ঠিক আছে। বল যেদিকে কাজ করবে, একক ধনাত্মক চার্জের উপরে বলটা যেদিকে কাজ করবে প্রাবল্যের দিকটাও সেদিকে, কারণ একক ধনাত্মক চার্জের উপরে যে বল এটাই তো প্রাবল্য, দুইটা একই জিনিস। তাহলে বল যেদিকে কাজ করবে প্রাবল্যের দিক সেই দিকেই হবে, ঠিক আছে। বলের ডিরেকশন যেদিকে হবে প্রাবল্যের ডিরেকশনও সেই দিকে আছে। এবার খেয়াল করো, আমরা যদি একটু দেখি যে আসলে ধরো এইখানে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ নট হচ্ছে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এবার তুমি বাইরে থেকে একটা চার্জ নিয়ে আসছো, ধরো এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা পজিটিভ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা পজিটিভ চার্জ। এবার বাইরে থেকে তুমি এইখানে একটা একক ধনাত্মক চার্জকে নিয়ে আসছো, বলো তো কি হবে, বিকর্ষণ করবে। সংযোজক সরলরেখা বরাবর কি করবে, বিকর্ষণ করবে। কই থেকে শিখছি, কুলম্বের সূত্র থেকে শিখছি। তাহলে সংযোজক সরলরেখা বরাবর বিকর্ষণ যদি করে, এই একক ধনাত্মক চার্জটা এই দিকে একটা বল অনুভব করবে। তো একক ধনাত্মক চার্জটা যে বল অনুভব করবে সেটাই এই একক ধনাত্মক চার্জটা যে বল অনুভব করতেছে এটাই আসলে এই যে এই সূত্রে কিউ এর মান তুমি 1 বসায় দাও, সমান সমান কি এফ, সমান সমান এফ। তাহলে একক ধনাত্মক চার্জ যে বলটা অনুভব করতেছে সেটাই তাহলে তার বলের ডিরেকশনটা কি, এই দেখো সংযোগ সরলরেখা বরাবর কিন্তু বাহিরের দিকে, তাহলে এর ডিরেকশনও এইদিকে, এর ডিরেকশনও এইদিকে। এই চার্জটা দেখো, এই চার্জটা যদি নেগেটিভ চার্জ হতো, এই যে এই চার্জটা যখন নেগেটিভ চার্জ, এটা যদি নেগেটিভ চার্জ হতো তাহলে একক ধনাত্মক চার্জটা কোন দিকে হইতো, কোন দিকে বল অনুভব করতো, ভেতরের দিকে একটা বল অনুভব করতো, এই চার্জটার দিকে একটা বল অনুভব করতো। তখন বলের দিক যে দিকে হতো প্রাবল্যের দিকেও কিন্তু সেই দিকেই হতো। একক ধনাত্মক চার্জটা যে বল অনুভব করতেছে, দেখো এটা সমান, কিউ এর মান যদি 1 হয়ে যায় সমান, তাহলে তখন এই যে বলের দিক এই দিকে হলে প্রাবল্যের দিকেও কিন্তু এই দিকেই হতো। আশা করি ক্লিয়ার সবাই, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা দেখতে চাই। বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা, তড়িৎ প্রাবল্যের রাশিমালা। বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা কেমন, ধরো এইখানে আমাদের একটা চার্জ আছে, এই যে কিউ নট চার্জ, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আচ্ছা, তাহলে এর চারপাশে দেখো একটা এলাকা আছে, তো আমরা সেই এলাকাটা দেখাচ্ছি না, যে চারপাশে একটা এলাকা আছে, এরকম চারপাশে একটা এলাকা আছে। আর থিওরিটিক্যালি তো এটা অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু অসীমের প্রভাবটা তার এত বেশি থাকে না, খুবই কম হয়ে যায়, ঠিক আছে। দূরত্ব বাড়ার সাথে সাথে তার প্রভাবটা অনেক কমে যায়। আচ্ছা, তাহলে চারপাশে এরকম একটা এলাকা আছে, মানে তড়িৎ ক্ষেত্র আছে। এবার এই কিউ নট চার্জ থেকে, এই যে কিউ নট চার্জ থেকে আর দূরত্বের একটা বিন্দু আছে, ধরো কিউ নট চার্জ থেকে আর দূরত্বের একটা বিন্দু, এই যে আর দূরত্বের একটা বিন্দু, এই কিউ নট চার্জ থেকে আর দূরত্বের বিন্দুতে প্রাবল্য কত আমরা জানতে চাই। তাহলে আমরা কি করব, দেখো এর ক্ষেত্রের বাহিরে, মনে করো দূরে ক্ষেত্রের বাহিরে একদম অসীম থেকে এই যে প্লাস কিউ মানের একটা চার্জকে, এই প্লাস কিউ মানের একটা চার্জকে আমরা কি করছি, এই বিন্দুটাতে নিয়ে আসছি। তাহলে প্লাস কিউ মানের একটা চার্জকে এই ক্ষেত্রের, এটা এই বিন্দুটা কিন্তু ক্ষেত্রের ভেতরে, এই বিন্দুটা কিন্তু ক্ষেত্রের ভেতরে, ক্ষেত্রের বাহিরে তো এর কোনো প্রভাব নাই। তাহলে এই যে কিউ নট চার্জ থেকে, অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আর দূরত্বের একটা বিন্দু আছে, সেই বিন্দুতে আমরা কি করছি, ক্ষেত্রের বাহিরে থেকে প্লাস কিউ মানের একটা চার্জকে নিয়ে এসে বসাইছি। যেহেতু এই বিন্দুটা ক্ষেত্রের ভেতরের, তাহলে তুমি খেয়াল করো এই বিন্দুতে প্লাস কিউ মানের চার্জ স্থাপন করার পর সে একটা বল অনুভব করবে। তাহলে কত বল অনুভব করলো, ধরো সে এফ বল অনুভব করতেছে, এই যে প্লাস কিউ মানের চার্জটাকে এখানে বসাইলাম, সে কত বল অনুভব করলো, ধরো এফ বল অনুভব করছে, সে একটা বল অনুভব করবে, এফ বল অনুভব করছে। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে যেহেতু এই যে মনে করি, দেখো মনে করি এই যে
কিউ নট, এই যে কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে, কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে, এই কিউ নট কিন্তু আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে আর দূরত্বের বিন্দুতে ক্ষেত্রের বাহিরে থেকে প্লাস কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসলে, প্লাস কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসলে সেটি এফ বল অনুভব করে, আসলে সেটি এফ বল অনুভব করে, এফ বল অনুভব করে, সেটা একটা বল অনুভব করে। আচ্ছা, যদি এফ বল অনুভব করে, দেখো কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসছে ওই বিন্দুতে, ক্ষেত্রের ওই বিন্দুতে এফ বল অনুভব করছে, তাহলে আমি যদি বলি তাহলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য কত, এইটা আমরা একটু আগেই শিখে আসলাম। তাহলে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বা আমরা যেটাকে তড়িৎ তীব্রতা বা তড়িৎ সবলতা বলি ই, এই ই সমান সমান আমি কি লিখতে পারি, এফ ডিভাইডেড বাই কিউ, এফ ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এবার খেয়াল করো এই এফ এর মানটা কত আমরা একটু জানতে চাই। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এই হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব কত, আর মধ্যবর্তী দূরত্ব আর। তাহলে কুলম্বের সূত্র অনুসারে, দেখো কুলম্বের সূত্র অনুসারে আমরা কি শিখে আসছি, যে দুইটা চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি জানি তাহলে কিন্তু আমরা বলটা হিসাব করতে পারি। তাহলে কুলম্বের সূত্র অনুসারে এই এফটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো, এই যে কে কার মধ্যে বল, কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, কিউ নট আর কিউ এর মধ্যে বল, তাহলে কিউ নট কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে স্কয়ার, এইটা আমরা কিন্তু শিখে আসছি। এবার তুমি একটা কাজ করো, এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এফ এর মানটা যদি ওখানে বসায় দাও, তাহলে এফ এর মান, এই যে এফ এর মান 1 নম্বরে বসায় দিই আমরা, এফ এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে এফ এর মানটা তুমি বসায় দাও, দেখো কি পাও, তাহলে ই সমান সমান উপরে ছিল এফ, তাহলে এফ এর ভ্যালু কে, কিউ নট কিউ ডিভাইডেড বাই কত আর স্কয়ার, আর নিচে কিন্তু একটা কিউ ছিল। তাহলে দেখো এই কিউ আর এই কিউ কেটে যাবে, কেটে গেলে এখান থেকে তুমি যেটা পাবা ই সমান সমান কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার, এইটা কিন্তু আমাদের প্রাবল্যের আরেকটা ইকুয়েশন, ঠিক আছে, এইটা আমাদের প্রাবল্যের আরেকটা ইকুয়েশন। তাহলে এই যে আমাদের প্রাবল্যের একটা ইকুয়েশন আর এইখানে আমরা একটা ইকুয়েশন পাইছি সংজ্ঞা থেকে, এই দুইটাই কিন্তু আমাদের প্রাবল্যের সূত্র, এই দুইটাই আমাদের এখানে প্রাবল্যের সূত্র, এই দুইটা দিয়েই কিন্তু আমরা ম্যাথ করব। এবার দেখো এই দুইটা সূত্রে একটা জিনিসই আমাদের কনফিউজিং, সেটা হচ্ছে চার্জ। এই সূত্রে যে চার্জটা আছে কিউ নট, এর পরিচয় হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, মানে যার এলাকা, যে এলাকা সৃষ্টি করে বসে আছে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, যার এলাকার মধ্যে তুমি অন্য চার্জকে নিয়ে আসতেছো। আর এই চার্জটা আমাদের কি, এই চার্জটা হচ্ছে যাকে নিয়ে আসতেছো, যাকে ক্ষেত্রের মধ্যে নিয়ে এসে স্থাপন করতেছো। তাহলে এই যে ক্ষেত্রের মধ্যে স্থাপিত চার্জ, ক্ষেত্রের মধ্যে স্থাপিত চার্জ, তাহলে একটা হচ্ছে স্থাপিত চার্জ, যাকে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, সহজ কথা এভাবে তুমি মনে রাখতে পারো যে যাকে বাইরে থেকে নিয়ে আসা হয়, বাইরে থেকে নিয়ে আসা হয়। তাহলে একটা ক্ষেত্র সৃষ্টি করে বসে আছে, আর একটা চার্জকে কি করতেছো তুমি, ক্ষেত্রের বাহিরে ছিল তাকে ওই বাহিরে থেকে নিয়ে আসতেছো, সেইটা হচ্ছে এই যে কিউ। তাহলে এই দুইটা চার্জ কিন্তু সেম না, একটা ক্ষেত্রের মালিক আর একটা বাইরে ছিল তাকে ওই ক্ষেত্রের কোন একটা বিন্দুতে নিয়ে এসে স্থাপন করতেছো। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, তড়িৎ প্রাবল্যের সূত্র, এই দুইটা সূত্র দিয়েই কিন্তু আমরা আমাদের ম্যাথ সলভ করব। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, যে তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা বা তড়িৎ সবলতা বলতে আসলে আমরা কি বুঝি। এবার আমরা তড়িৎ বলরেখা নিয়ে একটু পড়াশোনা করব, যে তড়িৎ বলরেখা আসলে কি এবং তড়িৎ বলরেখার ধর্মগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে তড়িৎ বলরেখা এই ধারণাটার অবতারণা করেন মাইকেল ফ্যারাডে, এই ধারণাটার অবতারণা করেন মাইকেল ফ্যারাডে। তো তড়িৎ বলরেখা, এই রেখাগুলো কিন্তু বাস্তব রেখা নয়, ঠিক আছে, এগুলো কাল্পনিক রেখা, বাস্তব রেখা নয়, এগুলো হচ্ছে কাল্পনিক রেখা। আচ্ছা, এখন দেখো কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসংখ্য বিন্দু আছে, তাহলে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত বেশি, এই ধারণাটা আরো সুস্পষ্ট করার জন্য তড়িৎ ক্ষেত্রের কোথায় প্রাবল্য বা সবলতা
কত বেশি বা কোথায় প্রাবল্য বেশি কোথায় প্রাবল্য কম এই ধারণাটাকে আরো সুস্পষ্ট করার জন্য এই তড়িৎ বলরেখা ধারণাটার অবতারণা করেন মাইকেল ফ্যারাডে। আচ্ছা, এখন তড়িৎ বলরেখা বলতে আসলে কি বুঝায়? তড়িৎ বলরেখা বলতে আমরা বুঝি এই যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে বা নিয়ে আসলে স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে বা যে পথে গতিশীল হয়, সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে আমরা কি বলি? তাকে তড়িৎ বলরেখা বলে। তাকে কি বলে? তাকে বলে তড়িৎ বলরেখা। বোঝা গেল? বোঝা যায় নাই? দেখো তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, একটা চার্জের এলাকা আছে, তাহলে অবশ্যই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটাও আছে। তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের একটা এলাকা আছে। তো এই এলাকা বা এই ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে, অসংখ্য বিন্দু একটা ক্ষেত্রের মধ্যে মুক্ত ধনাত্মক আধান, ফ্রি একটা ধনাত্মক আধানকে আমি নিয়ে এসে যদি কোনো একটা বিন্দুতে বসাই দেই, তাহলে অবশ্যই সেটা একটা বল অনুভব করবে। কেন? কারণ এলাকার মধ্যে নিয়ে আসছো, এলাকার মধ্যে নিয়ে আসলে, ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলে সে কি একটা বল অনুভব করবে। আচ্ছা, বল অনুভব করার কারণে মুক্ত আধান যেহেতু বল অনুভব করলে সেটা গতিশীল হবে। এখন যে পথ দিয়ে গতিশীল হবে সেই পথটাকেই বলা হইতেছে তড়িৎ বলরেখা। যে পথটা দিয়ে গতিশীল হয় সেই পথটার নাম কি? সেই পথটার নাম হচ্ছে তড়িৎ বলরেখা। চলো আমরা আরেকটু দেখি। মনে করো এইখানে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এইটা আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ নট ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে এর একটা ক্ষেত্র আছে, এর চারপাশে এর একটা এলাকা আছে। এখন তুমি একটা মুক্ত ধনাত্মক আধানকে এর ক্ষেত্রের মধ্যে, তো আমরা ক্ষেত্রটা আর দেখাচ্ছি না, তাহলে এর একটা ক্ষেত্র আছে, তাহলে এর ক্ষেত্রের মধ্যে একটা মুক্ত ধনাত্মক আধান নিয়ে এসে স্থাপন করব। তো আমাদের টেস্ট চার্জ যেহেতু +1 কুলম্ব মানের চার্জ, আমরা +1 কুলম্ব মানের একটা মুক্ত চার্জকে নিয়ে এসে এই ক্ষেত্রের মধ্যে স্থাপন করব। ধরো একটা মুক্ত এই যে একক ধনাত্মক চার্জকে আমরা এইখানে নিয়ে এসে স্থাপন করলাম, এইখানে এই বিন্দুতে স্থাপন করলাম। এটা ক্ষেত্রের মধ্যের একটা বিন্দু। তাহলে বলো, ক্ষেত্রের মধ্যের একটা বিন্দু যেহেতু, অবশ্যই এই মুক্ত একক ধনাত্মক চার্জটা একটা বল অনুভব করবে। এখন বল অনুভব করার কারণে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কি একটা বিকর্ষণ বল অনুভব করবে। বিকর্ষণ বল অনুভব করার কারণে এই চার্জটা দেখো এই দিকে কিন্তু গতিশীল হবে, এই পথ দিয়ে যে সংযোগ সরলরেখা বরাবর কিন্তু এই দিকে গতিশীল হবে। ঠিক আছে, এই দিকে গতিশীল হবে। আচ্ছা, এবার এই চার্জটাকে আমি এখানে স্থাপন না করে যদি এখানে স্থাপন করতাম, দেখো একই পথ, এই পথ দিয়ে কিন্তু গতিশীল হতো। যদি এখানে স্থাপন করতাম এই পথ দিয়ে গতিশীল হতো, যদি এখানে স্থাপন করতাম এই পথ দিয়ে কিন্তু এইভাবে সে গতিশীল হইতো। এই যে পথটা, যে পথ দিয়ে সে গতিশীল হবে, এই পথটাকে আমরা বলতেছি কি? বলরেখা। এখন এই চার্জটাকে ধরো আমি এইখানে স্থাপন করছি, একক ধনাত্মক, এই মুক্ত একক ধনাত্মক চার্জকে এখানে স্থাপন করছো। তাহলে এখানে স্থাপন করলে তাহলে তোমার বলরেখা কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে এই একক ধনাত্মক চার্জটাকে ধরো তুমি এইখানে স্থাপন করছো, সেক্ষেত্রে তোমার বলরেখা কোন দিকে হবে? অবশ্যই এই দিকে হবে। এই মুক্ত একক ধনাত্মক চার্জটাকে ধরো তুমি এইখানে স্থাপন করছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার বলরেখার ডিরেকশন কোন দিকে হবে? অর্থাৎ এই চার্জটা কোন পথ দিয়ে গতিশীল হবে? এই পথ দিয়ে গতিশীল হবে। এই চার্জটাকে যদি তুমি এখানে স্থাপন করো, এই একক ধনাত্মক চার্জকে এইখানে যদি স্থাপন করো, তোমার বলরেখার ডিরেকশন কোন দিকে হবে? বলরেখাটা এইদিকে হবে, এই পথটা এইদিকে হবে। তুমি যদি এই মুক্ত একক ধনাত্মক আধানকে এইখানে স্থাপন করো, তাহলে বলো তো বলরেখা, তাহলে এই যে পথটা, গতিশীল পথটা এই দিকে হবে। তুমি যদি একে এইখানে স্থাপন করো, এইখানে যদি স্থাপন করো, তাহলে এই পথটা কোন দিকে হবে? তাহলে এই পথটা হবে এই যে এই দিকে হবে এই পথটা। তুমি যদি একে এই জায়গাতে স্থাপন করো, তাহলে এই পথটা কোন দিকে হবে? এই পথটা হবে এই দিকে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এটা কি বোঝা গেল? তাহলে দেখো এই যে আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস দেখতে পারি যে ধনাত্মক চার্জ থেকে, দেখো ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে এবং পৃষ্ঠ থেকে বের হচ্ছে। ধনাত্মক চার্জের ভেতরে কিন্তু কোনো বলরেখা নাই, দেখো ভেতরে কিন্তু এই চার্জের ভেতরে কিন্তু কোনো বলরেখা নাই, পৃষ্ঠ থেকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা ঋণাত্মক চার্জ চিন্তা করি, ধরো আমরা একটা ঋণাত্মক চার্জের
এই যে একটা আমাদের এখানে একটা ঋণাত্মক চার্জ আছে, তো এই ঋণাত্মক চার্জটা আমাদের কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ নট। তাহলে এর একটা ক্ষেত্র আছে, এই যে চারপাশে একটা ক্ষেত্র আছে। এখন তুমি ওই টেস্ট চার্জকে নিয়ে আসো, ধরো এখানে তুমি এই যে একক ধনাত্মক চার্জটাকে নিয়ে এসে এর ক্ষেত্রের মধ্যে এই বিন্দুতে বসাই দিছো। এখন ক্ষেত্রের মধ্যে এই বিন্দুতে বসাই দিছো, তাহলে তুমি বলো তো আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? তাহলে এটা যেহেতু ঋণাত্মক, এই যে ধনাত্মক একক ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে এই কোন পথ দিয়ে গতিশীল হবে? এই যে এই রকম একটা পথ দিয়ে কিন্তু এই গতিশীল হবে, এই রকম একটা পথ দিয়ে গতিশীল হবে। ঠিক আছে, এইরকম একটা পথ দিয়ে কিন্তু গতিশীল হবে, তীর চিহ্ন এখানে দিলাম। তুমি যদি একে এইখানে স্থাপন করতা, এইখানে স্থাপন করতা, এই একক ধনাত্মক চার্জকে এই জায়গাটায় স্থাপন করতা, তাহলে বলো এই যে পথটা এই দিকে হবে। তুমি যদি একে এইখানে স্থাপন করতা, এই একক ধনাত্মক চার্জকে এই জায়গাটায় স্থাপন করতা, তাহলে পথটা কোন দিকে হতো? পথটা কিন্তু হয়তো এই দিকে, যে আকর্ষণ করতো। তুমি যদি একে এইখানে স্থাপন করতা, তাহলে পথটা কোন দিকে হইতো? তাহলে পথটা হইতো তোমার এই দিকে, এই দিকে হতো এই যে পথ। ঠিক আছে, তাহলে দেখো এই যে ঋণাত্মক চার্জের, এই যে ঋণাত্মক চার্জে তড়িৎ বলরেখাগুলো কিন্তু এসে প্রবেশ করতেছে। এভাবে আমরা আরো দেখাইতে পারি। ঠিক আছে, ঋণাত্মক চার্জে যে তড়িৎ বলরেখা এসে কিন্তু প্রবেশ করতেছে। যদি আমি এখানে স্থাপন করতাম, তাহলে তোমার তড়িৎ বলরেখা এইদিকে হতো। আমি যদি এখানে স্থাপন করতাম, তাহলে এই চার্জটা গতিশীল হওয়ার পথটা এইটা হতো। আমি যদি এইখানে স্থাপন করতাম, তাহলে এই চার্জটার গতিশীল হওয়ার পথটা এইদিকে হতো। আমি যদি এইখানে স্থাপন করতাম, তাহলে এই চার্জটার গতিশীল হওয়ার যে পথটা হতো সেটা হতো এইদিকে। তাহলে ঋণাত্মক চার্জে দেখো তড়িৎ বলরেখাগুলো এসে কিন্তু প্রবেশ করতেছে। কোথায়? পৃষ্ঠে, ভেতরে কিন্তু না, পৃষ্ঠে, ঋণাত্মক চার্জের পৃষ্ঠে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, তো আলাদা আলাদা ভাবে একটা আমরা ধনাত্মক চার্জ দেখলাম, একটা আমরা ঋণাত্মক চার্জ দেখলাম। এখন এই যে দুইটা চার্জ, এই দুইটা চার্জ যদি, এই যে একটা পজিটিভ চার্জ, এই যে একটা নেগেটিভ চার্জ, তাহলে এইটা হচ্ছে আমাদের প্লাস কিউ নট, এই চার্জটা হচ্ছে আমাদের প্লাস কিউ নট চার্জ, এই যে পজিটিভ চার্জ, আর এই চার্জটা হচ্ছে আমাদের মাইনাস কিউ নট চার্জ, মাইনাস কিউ নট চার্জ। অর্থাৎ এই চার্জ দ্বয়ের মান সমান, কিন্তু প্রকৃতি আলাদা, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে এদের বলরেখাগুলো কেমন হবে? তাহলে এদের বলরেখা আমরা জানি এরা পরস্পরকে কি করে? আকর্ষণ করবে। এই যে পজিটিভ চার্জ এর পরস্পরের কাছাকাছি রাখছি, তাহলে এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এদের বলরেখাগুলো কেমন হয়? আমরা জানি এদের বলরেখাগুলো কি হবে? এই যে ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের পৃষ্ঠে প্রবেশ করবে, ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে এরকম ঋণাত্মক চার্জের পৃষ্ঠে প্রবেশ করবে। তাহলে ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হবে, ঋণাত্মক চার্জের পৃষ্ঠে গিয়ে প্রবেশ করবে, এরকম হবে। এখন এইটা কেন? দেখো এইটা কেন, তাহলে আমরা এইটা কেন, এটা যদি একটু দেখতে চাই ছোট করে, তাহলে এই যে ধরো আমাদের সেই ধনাত্মক চার্জটা, এই যে আমাদের ঋণাত্মক চার্জটা, এখন এরা পরস্পরের কাছাকাছি আছে। এখন তুমি কি করলা? আমাদের যে টেস্ট চার্জ, মানে একক ধনাত্মক যে চার্জটা আছে, এই একক ধনাত্মক চার্জটাকে ধরো তুমি এই বিন্দুতে স্থাপন করছো, এইখানে নিয়ে এসে স্থাপন করে দিছো, +1 কুলম্ব মানের একটা চার্জকে এখানে স্থাপন করছো। তাহলে দেখো এই যে একক ধনাত্মক চার্জকে, এই ধনাত্মক চার্জটা বিকর্ষণ করবে কোন দিকে? আমরা একটু রাফলি যদি দেখাই, এই দিকে বিকর্ষণ করবে। আর এই ঋণাত্মক চার্জটা আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে আকর্ষণ করবে। ঋণাত্মক চার্জটা তার নিজের দিকে একে আকর্ষণ করবে, কিন্তু এই দিকে আকর্ষণ করবে। আচ্ছা, এখন এই যে আকর্ষণ করলো, এই যে আকর্ষণ যে করলো, দেখো এই দুই আকর্ষণ বিকর্ষণের জন্য এই চার্জটাকে সংযোগ সরলরেখা বরাবর এদিকে বিকর্ষণ করতেছে, এই চার্জটাকে সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করতেছে। তাহলে এই যে মুক্ত আধানটা কোন দিকে যাবে? মুক্ত আধানটা এই দিকে যাবে, লব্ধি দিকে। ঠিক আছে, এই দিকেও যাবে না, এইদিকেও যাবে না, দুইটার ধরো মাঝামাঝি একটা দিকে যাবে, মাঝামাঝি একটা দিকে। ধরো মুক্ত আধানটা এইখানে আসলো, এইখানে আসলো, মুক্ত আধানটা এই জায়গাটা আসলো। আচ্ছা, এরপরে কি হবে? মুক্ত আধানটা যে এইখানে আসলো, যখন এইখানে যাবে তখনও কিন্তু বল কাজ করতেছে। তাহলে একে বিকর্ষণ করবে তখন এই দিকে, এই যে সংযোজক সরলরেখা বরাবর, এই যে সংযোজক সরলরেখা বরাবর এই দিকে বিকর্ষণ করবে। একে তখন আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। তখনও কিন্তু এইটা, এই চার্জটা এই যে এই দিকে ধরো একটা দিকে যাবে, এই দিকে আসলো। তো এইরকম দেখো এই চার্জটা যখন এখানে যাবে তখনও কিন্তু এই প্লাস চার্জটাকে বিকর্ষণ করবে সংযোজক সরলরেখা বরাবর এই দিকে। ঠিক আছে, সংযোজক সরলরেখা বরাবর এই দিকে কিন্তু একে বিকর্ষণ করবে, এই যে এই দিকে বিকর্ষণ করবে। আর এই চার্জটা একে আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। তখনও কিন্তু এই চার্জটা এই যে মাঝামাঝি একটা দিকে এই দিকে যাবে। তাহলে দেখো এই যে এই দুইটা চার্জের মাঝে আমরা যখন এই যে একটা মুক্ত ধনাত্মক আধানকে স্থাপন করতেছি, তাহলে এই মুক্ত ধনাত্মক আধানটার গতিপথটা কিন্তু এই রকম একটা গতিপথ হইতেছে, এই যে এই রকম একটা গতিপথ হইতেছে। এই জন্যই বলা হয়ে থাকে যে পাশাপাশি আমরা দুইটা যদি চার্জকে রাখি তাহলে কি হয়? এই বলরেখাগুলো দেখো ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করে। এখানে যদি তুমি রাখো তাহলে কিন্তু একই হবে। তাহলে এই যে
পথটা এইরকম একটা পথ তৈরি হবে। এখানে যদি আমরা সংযোগ সরলরেখা বরাবর যদি রাখি, ঠিক আছে, তাহলে সেই পথটা কিন্তু এরকম সোজা একটা পথ হবে। এই জন্যই আসলে বলা হইতেছে যে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বের হয়, ঋণাত্মক চার্জের পৃষ্ঠে প্রবেশ করে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো, এই যে চার্জ দুইটা, এই চার্জ দুইটা মান কিন্তু আমরা সমান নিচ্ছি, প্রকৃতি আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে মান যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে, এই যে পজিটিভ চার্জ থেকে যতগুলো বলরেখা বের হবে, নেগেটিভ চার্জে কিন্তু ঠিক ততগুলো বলরেখায় প্রবেশ করবে। দেখো এখান থেকে 5টা বলরেখা বের হয়েছে, এখানে 5টাই কিন্তু প্রবেশ করছে, ঠিক আছে। কখন এটা যদি চার্জের মান সমান হয়, চার্জের মান সমান হলে এখান থেকে যতগুলো বলরেখা তুমি বের হওয়া দেখাবা, ঠিক এখানে ততগুলোই বলরেখা কিন্তু প্রবেশ করবে। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, যদি নেগেটিভ চার্জ হয় বা দুইটাই পজিটিভ চার্জ হয়, তাহলে দুইটাই পজিটিভ চার্জ, আমরা জানি পজিটিভ চার্জকে কি করে, বিকর্ষণ করে। এই যে পজিটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে। তখন বলরেখাগুলো কেমন হবে, পজিটিভ চার্জকে যেহেতু বিকর্ষণ করে, দেখো তখন বলরেখাগুলো এইরকম বিকর্ষিত হবে, এরকম বিকর্ষিত হবে। তাহলে বলরেখাগুলো এরকম বিকর্ষিত হবে। তাহলে এই যে বলরেখাগুলো এইভাবে বিকর্ষিত হবে, তাহলে এর বলরেখা এদিকে বিকর্ষিত হচ্ছে, তাহলে বলরেখাগুলো এরকম কিন্তু বিকর্ষিত হবে তখন। ঠিক আছে, এর বলরেখাও কিন্তু বিকর্ষিত হয়ে এরকম দূরে সরে যাবে। ঠিক আছে, বিকর্ষিত হয়ে এর বলরেখাগুলো এইভাবে দূরে সরে যাবে। তাহলে বিকর্ষিত হয়ে এর বলরেখাগুলো কিন্তু এরকম দূরে সরে যাবে। আচ্ছা, এবার খেয়াল করো, এই দুইটা চার্জের মান যদি সমান হয়, অর্থাৎ আমি যদি বলি যে এই চার্জটা হচ্ছে প্লাস কিউ নট, তাহলে এই চার্জটাও প্লাস কিউ নট, এই দুইটা চার্জই কি প্লাস কিউ নট, মানে মান সমান। তাহলে এখানে যতগুলো বলরেখা দেখাইছো এইখানেও কিন্তু ঠিক ততগুলো বলরেখা দেখাইতে হবে। ঠিক আছে, চার্জের মান সমান হলে বলরেখাও সমান। তাহলে এখানে কয়টা আছে, 4 8, এই যে 4 8 10টা আছে। ঠিক আছে, এখানে কয়টা দেখাইছি, 6টা, আরো দেখাইতে হবে। তাহলে এই যে আরো আমরা দেখাইলাম। ঠিক আছে, বলরেখাগুলো এরকম বিকর্ষিত হবে, এই যে বলরেখাগুলো এইভাবে বিকর্ষিত হয়ে কিন্তু চলে যাবে। এবার খেয়াল করো, এই যে মাঝখানে ঠিক মাঝখানে এইখানে কিন্তু কোনো বলরেখা নাই। এই যে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে নিরপেক্ষ বিন্দু। এই বিন্দুটাকে আমরা কি বলি, নিরপেক্ষ বিন্দু বলি। এই বিন্দুটার নাম হচ্ছে নিরপেক্ষ বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে লব্ধি তীব্রতা শূন্য। এই বিন্দুতে লব্ধি তীব্রতা শূন্য, অর্থাৎ যেখানে বলরেখা নাই সেখানে তীব্রতাও নাই, যেখানে বলরেখা নাই সেখানে কি নাই, তীব্রতাও নাই। ঠিক আছে, যেই জায়গায় বলরেখা থাকবে না সেখানে তীব্রতাও থাকবে না। তাহলে এই যে দেখো, বলরেখা যেখানে থাকবে না সেখানে তীব্রতাও নাই। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, দেখো এই যে বস্তুর অভ্যন্তরে চার্জিত বস্তুর অভ্যন্তরেও তো বলরেখা নাই, তার মানে কি সেখানেও তীব্রতা শূন্য। সেই জায়গায় তীব্রতা কি, সেই জায়গাতেও তীব্রতা হচ্ছে শূন্য। আচ্ছা, এবার এই দুইটা যদি ঋণাত্মক হয়, দুইটা চার্জই যদি আমাদের কি হয়, সমান চার্জ কিন্তু কি ঋণাত্মক চার্জ, এই দেখো বলরেখাগুলো আমরা কিভাবে আঁকাবো, তখন সমান চার্জ। তাহলে এটাকে আমরা বললাম যে এই চার্জটা হচ্ছে আমার মাইনাস কিউ নট চার্জ, এই চার্জটাও আমাদের মাইনাস কিউ নট চার্জ। ঠিক আছে, তাহলে মান সমান। এবার এর বলরেখাগুলো কেমন হবে, দেখো এর বলরেখাগুলোও পরস্পরকে কিন্তু কি করবে, বিকর্ষণ করবে। এই বলরেখাগুলোও পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এই যে বলরেখাগুলো পরস্পরকে এভাবে কিন্তু বিকর্ষণ করবে, বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু এই বলরেখাগুলো কিন্তু ঋণাত্মক চার্জে প্রবেশ করতেছে। তাহলে বলরেখাগুলো পরস্পরকে কি করবে, এরকম বিকর্ষিত করবে, কিন্তু বলরেখাগুলো কিন্তু প্রবেশ করতেছে। তাহলে এরকম, এই যে এরকম বলরেখাগুলো ঋণাত্মক চার্জে প্রবেশ করে। ঠিক আছে, বলরেখাগুলো এরকম ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। ঠিক আছে, ঋণাত্মক চার্জে এরকম প্রবেশ করবে। এর ক্ষেত্রেও তাই। তাহলে বলরেখাগুলো এরকম ঋণাত্মক চার্জে কি করবে, প্রবেশ করবে। বলরেখাগুলো এরকম ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। এখানে কয়টা দেখাচ্ছি, 6টা, এখানে 6টা দেখাইলাম। ঠিক আছে, যেহেতু সমান চার্জ। তাহলে সমান চার্জের ক্ষেত্রে দেখো, সমধর্মী চার্জ পরস্পরকে কি করতেছে, বিকর্ষণ করতেছে। তার সমধর্মী চার্জের নিরপেক্ষ বিন্দু আমরা কোথায় পাইতেছি, দেখো এই যে মাঝামাঝি কোনো একটা জায়গায়। ঠিক আছে, মাঝামাঝি। আর চার্জ দ্বয়ের মান যদি সমান হয় তাহলে ঠিক মধ্যবিন্দুতেই পাবো। চার্জ দ্বয়ের মান যদি সমান হয় তাহলে ঠিক মধ্যবিন্দুতে। এবার চার্জ দ্বয়ের মান যদি অসমান হয় সেক্ষেত্রে কেমন হবে, দেখো এই ধরো একটা পজিটিভ চার্জ, এই ধরো আমাদের একটা নেগেটিভ চার্জ। তো এই চার্জটাকে ধরো আমরা বললাম এটা হচ্ছে +20 কুলম, আর এই চার্জটা হচ্ছে -2 কুলম বা -5 কুলম। তাহলে এরা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। এখন আকর্ষণ করলো, ঠিক আছে, কিন্তু চার্জ দ্বয়ের মান সমান না। তাহলে বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জের পৃষ্ঠে গিয়ে প্রবেশ করবে। বলরেখাগুলো ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বের হয়ে ঋণাত্মক চার্জে প্রবেশ করবে। কিন্তু ধনাত্মক চার্জের মান যেহেতু বেশি, তাহলে এখান থেকে যত সংখ্যক বলরেখা বের হবে ঠিক তত সংখ্যক বলরেখা ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করবে না।
তত সংখ্যক বলরেখা ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে আমাদের এই যে যত সংখ্যক বলরেখা বের হচ্ছে তত সংখ্যক বলরেখা ঋণাত্মক চার্জে গিয়ে কিন্তু প্রবেশ করবে। কেন? এই চার্জের মান কম, এখানে বলরেখা কম থাকবে, এই চার্জের মান বেশি, এখানে বলরেখা বেশি থাকবে। যদি উল্টাটা হইতো, ঋণাত্মক চার্জের মানে বেশি হইতো, তাহলে ধনাত্মক চার্জ থেকে কম সংখ্যক বলরেখা বের হইতো, ঋণাত্মক চার্জে আরো বেশি সংখ্যক বলরেখা প্রবেশ করতো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এরকম বিকর্ষণ যদি করে, মানে সমধর্মী দুইটা চার্জ যদি অসমান হয়, ধরো এটা +20 কুলম আর এটা হচ্ছে +5 কুলম, এবার কি হবে? এবার বিকর্ষণ হবে, এবার এরকম বিকর্ষণ হবে, এরকম বিকর্ষণ হবে। ঠিক আছে, এরকম বিকর্ষণ হবে, বিকর্ষণ হবে, যে চার্জের মান বেশি সেখান থেকে বলরেখা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে এখানে মান বেশি। আচ্ছা, এবার এই চার্জের মান কম, ঠিক আছে, তাহলে এখান থেকে বলরেখা কম থাকবে। ধরো এই যে বলরেখা এখানে আমরা কম দেখাইলাম, তাহলে এখানে আরো একটু বলরেখা দিই, তাহলে এখানে আরো একটু বলরেখা দিলাম, এই যে এখানে আরো একটু বলরেখা দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এবার একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এবার যে আমরা নিরপেক্ষ বিন্দুটা পাবো, এই নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা কিন্তু এবার ছোট মানের চার্জের কাছাকাছি হবে। নিরপেক্ষ বিন্দুর অবস্থানটা এবার ছোট মানের চার্জের কাছাকাছি। তাহলে নিরপেক্ষ বিন্দু মানে কি? এখানে তীব্রতা শূন্য বা এখানে প্রাবল্য শূন্য। তাহলে যখন সমধর্মী চার্জ হয়, নিরপেক্ষ বিন্দু কিন্তু মাঝামাঝিই পাইতেছি। অসমান চার্জ যখন হবে তখন ছোট মানের চার্জের কাছাকাছি। আর দুইটা যদি সমান হয় তখন ঠিক মধ্যবিন্দুতে হচ্ছে, তখন ঠিক মধ্যবিন্দুতে আমরা নিরপেক্ষ বিন্দু পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা এই বলরেখাগুলো এখন ঠিকঠাক মতো আগাইতে পারবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এখন বোর্ডেও আসে। ঠিক আছে, বোর্ডের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো আমরা বলরেখার ধর্মগুলো সম্পর্কে যদি একটু জানি, যে তড়িৎ বলরেখার যে ধর্ম, তড়িৎ বলরেখার ধর্মগুলো, তাহলে তড়িৎ বলরেখার ধর্ম। আচ্ছা, প্রথম ধর্ম তড়িৎ বলরেখার 1 নম্বর যে ধর্ম, তড়িৎ বলরেখাগুলো খোলা বক্ররেখা। এই যে তড়িৎ বলরেখাগুলো খোলা বক্ররেখা, এগুলো হচ্ছে খোলা বক্ররেখা। ঠিক আছে, খোলা বক্ররেখা কেমন? দেখো, এগুলো আবদ্ধ না। তাহলে এই যে এখানে আমরা দেখতে পারি, দেখো এই যে বলরেখা, এই বলরেখাটা যদি তুমি চিন্তা করো, এই যে বলরেখাটা, এই বলরেখাটা এখান থেকে জাস্ট এখানে এসে প্রবেশ করতেছে, এমন কিন্তু হইতেছে না যে বলরেখাটা গিয়ে এভাবে প্রবেশ করে আবার ঘুরে এসে এখানে আস্তে আস্তে আবদ্ধ হয়ে যাচ্ছে, এমন কিন্তু হচ্ছে না। ঠিক আছে, বলরেখাটা জাস্ট ধনাত্মক চার্জ থেকে এই যে ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করতেছে, খোলা বক্ররেখা, খোলা বক্ররেখা। তাহলে তড়িৎ বলরেখাগুলো কি? খোলা বক্ররেখা। আচ্ছা, 2 নম্বর ধর্ম কি? ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয়। এই যে ধনাত্মক চার্জ থেকে, এটা আমরা ছবিতেই দেখলাম, বলরেখা আঁকানোর সময় দেখছি যে ধনাত্মক চার্জ থেকে, এই দেখো ধনাত্মক চার্জ থেকে, এটা ঋণাত্মক চার্জের, এই যে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো কি লম্বভাবে বের হইতেছে। ঠিক আছে, তাহলে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয়। ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে লেখো, ধনাত্মক চার্জের এই যে পৃষ্ঠ থেকে, ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয় এবং ঋণাত্মক চার্জের পৃষ্ঠে কি হয়? ঋণাত্মক চার্জের পৃষ্ঠে এবং ঋণাত্মক চার্জের পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে। ঋণাত্মক চার্জের পৃষ্ঠে লম্বভাবে প্রবেশ করে। ঠিক আছে, লম্বভাবে প্রবেশ করে। আচ্ছা, 3 নাম্বার, পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকে না। পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকে না, অভ্যন্তরে থাকে না, পৃষ্ঠ থেকে বের হয়, পৃষ্ঠে প্রবেশ করে, অভ্যন্তরে বলরেখা থাকে না। এই জন্য ঠিক আছে, বস্তুর অভ্যন্তরে, চার্জিত বস্তুর অভ্যন্তরে বলরেখা কিন্তু শূন্য। বস্তুর অভ্যন্তরের যে কোনো বিন্দুতে বলরেখা কি? শূন্য। তাহলে যেহেতু পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকে না, এই জন্য আমরা এটা বলতে পারি যে এই যে পরিবাহীর অভ্যন্তরে বা বস্তুর অভ্যন্তরে, এই যে বস্তুর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বলরেখা শূন্য। যে কোনো বিন্দুতে বলরেখা না, তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে বলরেখা নাই মানে সেখানে তড়িৎ প্রাবল্য নাই। বলরেখাটাই কি করে? প্রাবল্য কোথায় বেশি কোথায় কম এটা কিন্তু ঠিক করে দেয়। তাহলে যেখানে বলরেখা বেশি সেখানে প্রাবল্য বেশি, তাহলে যেখানে বলরেখা বেশি থাকবে সেখানে প্রাবল্য বেশি থাকবে। ঠিক আছে, যেখানে বলরেখা নাই সেখানে প্রাবল্য শূন্য, যেখানে বলরেখা নাই সেখানে প্রাবল্য কি হবে? শূন্য। তাহলে যেখানে বলরেখা বেশি ঘন, বেশি কাছাকাছি, সেখানে প্রাবল্য বেশি। যেখানে বলরেখাগুলো ফাঁকা ফাঁকা ওই জায়গায় কিন্তু প্রাবল্য কম। আচ্ছা, তাহলে এই যে আমরা এই কথাটা ধরো লিখতে পারি এখানে, তাহলে আমরা কি লিখতে পারি? এই যে
চার্জের মান যদি বেশি হয়, আমরা প্রথমে এইটা লিখি, চার্জের মান বেশি হলে বলরেখা বেশি, বলরেখার সংখ্যা বেশি, বলরেখার সংখ্যা বেশি হবে। চার্জের মান বেশি হলে বলরেখার সংখ্যা কি হবে? বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা লিখতে পারি, এই যে বলরেখাগুলো যেখানে কাছাকাছি, বলরেখাগুলো যেখানে কাছাকাছি, এই যে বলরেখাগুলো যেখানে কাছাকাছি সেখানে প্রাবল্য বেশি, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য বেশি। আর যেখানে বলরেখাগুলো দূরে দূরে সেখানে তড়িৎ প্রাবল্য কম। এটা কিন্তু আমরা সূত্র থেকেও বলতে পারি। দেখো এই ক্ষেত্রে দেখো বলরেখাগুলো দেখো এখানে তো আরো অসংখ্য এরকম বলরেখা আছে, তাই না? এখানে আরো কিন্তু এরকম অসংখ্য বলরেখা আছে, এই যে অসংখ্য এরকম কাল্পনিক রেখা আছে, কিন্তু এই যে অসংখ্য এরকম কাল্পনিক রেখা আছে, যেহেতু ঋণাত্মক চার্জ পৃষ্ঠে এসে কি করতেছে? প্রবেশ করতেছে। ঋণাত্মক চার্জ এই যে পৃষ্ঠে এসে প্রবেশ করতেছে। আচ্ছা, এবার দেখো এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের যত কাছাকাছি, এখানে বলরেখা ঘন না, এখানে বলরেখা ঘন, যত দূরে যাবা দেখো বলরেখাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাইতেছে, বলরেখাগুলোর ঘনত্ব কমতেছে। তাহলে এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের যত কাছাকাছি তুমি থাকবা, ঠিক আছে, এই যে যত কাছাকাছির বিন্দু হবে, ধরো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুতে দেখো এইখানে বলরেখাগুলো ঘন, এখানে তো আরো অনেক বলরেখা আছে, আর যত দূরে যাবা বলরেখা কিন্তু তত ফাঁকা হয়ে যাবে। তাহলে এই যে যত কাছাকাছির বিন্দু হবে সেখানে প্রাবল্য তত বেশি, যত কাছাকাছির বিন্দু হবে সেখানে প্রাবল্য কি হবে? তত বেশি হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা সূত্র দিয়েও জানি। দেখো এই যে E সমান কে কিউ নট ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, এই যে দূরত্বের সাথে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক মানে কি? এই যে দেখো দূরত্ব যত কম প্রাবল্য তত বেশি, দূরত্ব যত কম প্রাবল্য কি হবে? তত বেশি হবে। তাহলে এই কথাটাই কিন্তু এখানে আমাদের বলা হইতেছে, এই কথাটাই আমরা এখানে বললাম, বলরেখাগুলো যেখানে কাছাকাছি সেখানে প্রাবল্য বেশি। এরপরে দেখো এই যে বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, পরস্পরকে ছেদ করে না। কেন বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না? দেখো বলরেখাগুলো পরস্পরকে ছেদ করে না, এর কারণ হচ্ছে এই যে এখানে আমরা যদি দেখাই, তাহলে বলরেখাগুলোর কোনো একটা বিন্দু, তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে এই যে বলরেখাগুলোর উপরে ধরো এই একটা বিন্দু তুমি নিলা, এই বিন্দুতে তুমি প্রাবল্যের ডিরেকশন জানতে চাও, তাহলে এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশনটা আসলে কোন দিকে হবে? তাহলে এই বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন জানার জন্য তোমাকে কি করতে হবে? এই যে বলরেখার এই বিন্দুতে একটা স্পর্শক আঁকাইতে হবে। এই যে স্পর্শকের ডিরেকশন যেদিকে, স্পর্শকের দিক যেদিকে, স্পর্শকটা যেদিকে হবে সেই দিকটাই হবে হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক, সেই দিকটাই আমাদের কি হবে? তড়িৎ প্রাবল্যের দিক। আমি যদি দেখো এই বিন্দুতে যদি বলরেখা এই বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের ডিরেকশন জানতে চাই, তাহলে কি করতে হবে? এখানে একটা স্পর্শক আঁকাইতে হবে, তাহলে স্পর্শক যেদিকে, ঠিক আছে, সেই দিকটাই হবে আমাদের কি? তড়িৎ প্রাবল্যের দিক। এই যে স্পর্শকটাই আমাদের তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে দেয়। তাহলে আমি যদি এই যে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য জানতে চাই, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, তাহলে এখানে আমি কি করবো? এই যে একটা স্পর্শক আঁকাবো, তাহলে স্পর্শকের দিকটাই আমাদের কি হবে? স্পর্শকটাই আমাদের তড়িৎ প্রাবল্যের ডিরেকশন নির্দেশ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন এর সাথে পরস্পরকে ছেদ না করার কি সম্পর্ক? দেখো দুইটা বলরেখা যদি পরস্পরকে এভাবে ছেদ করতো, এই যে এই একটা বলরেখা আর এই একটা বলরেখা মনে করো পরস্পরকে যদি ছেদ করে, তাহলে এটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু। এখন ছেদ বিন্দুতে তো আমরা দুইটা স্পর্শক আঁকাইতে পারি, তাহলে এই যে ছেদ বিন্দুতে আমরা এই দিকে একটা স্পর্শক আঁকাইতে পারি, ধরো এই দিকে একটা স্পর্শক আঁকাইতে পারি, এই দিকে আরেকটা স্পর্শক আঁকাইতে পারি। তো কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন একই সাথে দুই দিকে হবে, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন একই সাথে দুই দিকে হবে, এইটা কিন্তু সম্ভব না। এই জন্য বলরেখাগুলো পরস্পরকে ছেদ করতে পারে না, ঠিক আছে। তাহলে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে, তাহলে আমরা ওই বিন্দুতে কি করব? ওই বিন্দুতে বলরেখার সাথে একটা স্পর্শক টানবো, স্পর্শক যেই দিকে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন সেই দিকে। এখন যেহেতু এই যে বলরেখাগুলো ছেদ করলে কি হইতো? বলরেখাগুলো ছেদ করলে এই যে বিন্দুতে ছেদ করছে, ছেদ বিন্দুতে আমরা দুইটা স্পর্শক আঁকাইতে পারি। তো একটা বিন্দুতে এই যে ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন তুমি যদি জানতে চাও, তাহলে ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কয় দিকে হবে? দুই দিকে। তাহলে এটা কি সম্ভব যে একটা বিন্দুতে প্রাবল্যের ডিরেকশন দুই দিকে? না, এটা সম্ভব না। এই জন্য বলরেখাগুলো কি করতে পারে না? পরস্পরকে ছেদ করতে পারে না। আচ্ছা, এরপরে আমরা 7 নাম্বার যদি লিখি, দেখো 7 নাম্বার লিখতে পারি এই যে বলরেখাগুলো এই যে দৈর্ঘ্য বরাবর, মানে স্থিতিস্থাপক বস্তুর মতো। স্থিতিস্থাপক বস্তু তোমরা নিশ্চয়ই চেনো, স্থিতিস্থাপক বস্তুর ন্যায় দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়, ঠিক আছে, বা প্রসারিত হয়। তাহলে স্থিতিস্থাপক বস্তু মানে হচ্ছে রাবার বা স্প্রিং,
এগুলো কিন্তু দৈর্ঘ্য বরাবর কি হতে পারে, সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। ঠিক সেই রকম বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়, প্রসারিত হয়। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখো বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর কিন্তু সংকুচিত হয়েছে। এই দুটো চার্জকে যদি আমরা আরেকটু দূরে নিয়ে যাই, দৈর্ঘ্য বরাবর কিন্তু প্রসারিত হবে। ঠিক আছে, আরেকটু কাছাকাছি নিয়ে আসি, দৈর্ঘ্য বরাবর কিন্তু আরো কি হবে, সংকুচিত হবে। এই দুটো চার্জকে তুমি আরেকটু কাছাকাছি নিয়ে আসো, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবে। তাহলে বলরেখাগুলো এই যে দৈর্ঘ্য বরাবর সংকুচিত প্রসারিত কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার ধর্ম। এগুলো আমাদের কি তড়িৎ বলরেখার ধর্ম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা দেখো। তাহলে এই তড়িৎ বলরেখা থেকে কিন্তু এখন এই যে সৃজনশীল আমাদের কিন্তু এই যে এই প্রশ্নগুলো কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোর জন্য তোমার মাথায় থাকতে হবে যে চার্জের মান যদি সমান হয় তাহলে তড়িৎ বলরেখা সমান সমান, চার্জের মান যদি কম বেশি হয় তাহলে কিন্তু তড়িৎ বলরেখার সংখ্যাও কম বেশি হবে। চার্জের মান যদি কম বেশি হয় তাহলে তড়িৎ বলরেখার সংখ্যাও কম বেশি হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা ঠিকঠাক মতো সবাই বুঝতে পারছো। তো এই ক্লাসটা অবশ্যই তোমরা ভালোভাবে করবা, সবকিছু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, যাই পড়ো না কেন নিজে বুঝে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, কোথাও বুঝতে সমস্যা হলে আবার দেখো, না হলে টিচারকে প্রশ্ন করা শেখো। ঠিক আছে, প্রশ্ন করতে হবে। তুমি যদি শিখতে চাও প্রশ্ন করতে হবে, এমনি ভুল কোনো কিছু শিখো না। ঠিক আছে, এখন যে অবস্থা দেখতেছি চারিদিকে ভুল 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 কোনো কিছু শিখো না, যেটুকু শিখবা সঠিক শিখো। ঠিক আছে, নিজের উপর কনফিডেন্স রাখো, বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করো। আশা করি তুমি পদার্থবিজ্ঞানে ভালো করতে পারবা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো। পদার্থবিজ্ঞান খুবই ইজি, কিন্তু পদার্থবিজ্ঞান রেগুলার পড়তে হবে, বুঝে পড়তে হবে, ঠিক মতো প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে। এর পরের ক্লাসে দেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে। আসসালামু আলাইকুম।